মানুষ এতটা খারাপ কি করে হয়? দোস্ত, আমি মনে করি শিকার তো দোষ আছে, কিন্তু সবচেয়ে বেশি দোষী অনামিকা। নীলা তো বাধ্য হয়ে করেছে, আর সাক্ষীও দেয়নি, তাই নীলার দোষ নেই। অনামিকা আর শিকাকে ছাড়বি না। তারপর নীলের কথা শুনে রাসেল যা বলে। ভাইরে, এটা তোকে আর বলতে হবে না। আমি তো শিখাকে কখনোই ছাড়বো না। আমাকে যেই কষ্ট দিছে তার থেকে হাজার গুণ কষ্ট ওকে পেতে হবে। এটা ঠিক বলেছিস, যে যেমন কাজ করবে তার সাথে ঠিক তেমন কাজই করতে হবে। অনামিকা আর কি করবি সেটা তো বললি না। রাসেল তখন একটু চিন্তা করে নীলের দিকে তাকিয়ে বলে। কি বলবো? অনামিকার কথা বল। কেন? ওই তো শিখাকে উস্কে দিছে তোর সাথে অমন করতে। সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যে ওকে আমার সাথে আগেই শাস্তি দিয়ে দিয়েছে। রাসেলের কথা শুনে নীল অনেকটাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে। আল্লাহ শাস্তি দিয়েছে মানে? আল্লাহ শাস্তি দিছে। আমি জানতে পেরেছি 1 বছর আগে অনামিকার বিয়ে হয়। ছেলেটি ভালো না, অনেক মারধর করে। পরে ওর বাবা ওকে ছাড়িয়ে আনে। তার কিছুদিন পরে একটা অ্যাক্সিডেন্ট, ওর একটা পা নষ্ট হয়ে যায়, সাথে কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। এখন শুধু দেখতে পারে, কথাও বলতে পারে না। তাহলে তুই বল, এর উপরে আমি আর কি শাস্তি দিব? নীল তখন বুঝতে পারে রাসেল কেন বলেছে আল্লাহ ওকে ওর পাপের শাস্তি দিয়েছে। রাসেল, তুই কি তোর পরিবারের কাছে ফিরে যাবি না? আমি তাদের কাছে ফিরে যাব কিনা সেটা জানি না, তবে আমি আগে প্রতিষ্ঠিত হতে চাই। কিন্তু তুই এটা বল, তুই আমার পরিবারের কথা শুনতে চাস, আর আমি তোর পরিবারের কথা বললে চেপে যাস কেন? রাসেল, প্লিজ, দয়া করে আমার পরিবারের কথা জানতে চাস না? রাসেল বুঝতে পারে এখন নীলের মন ভালো না, তাই আর কথা বাড়ানো উচিত না। তাই নীলের মন ভালো করার জন্য বলে। এই তোকে গোমড়া মুখে একদম ভালো লাগে না, হাসে। না রে বন্ধু, ঠিক আছে। এইভাবে চলতে দিন। 1 বছর পরে নীল, আমাকে আজকে লন্ডন যেতে হবে 3 মাসের জন্য, একটা জরুরি কাজে। কি বলছিস? তুই জানিস না 2 দিন পরে আমার আদরের বোন আসবে, ওর জন্মদিন এখানে করবে। আমার করার কিছুই নাই, অফিস থেকে পাঠানো হচ্ছে একটা বড় কাজ নিয়ে। আমি ইচ্ছে করলে থাকতেও পারবো না। তুই রাগ না করে এইদিকে সব ঠিকভাবে শেষ কর, আর তুই করা যা আর আমি করা সমান। তখন নীল আর কিছু বলে না, কারণ সে বুঝতে পেরেছে রাসেল তো আর ইচ্ছে করে এমন করছে না। বিকেলে রাসেলকে এয়ারপোর্টে রেখে আসে নীল। নীলের চোখে পানি। আজ নিজের ভাইয়ের মতো বন্ধুকে 3 মাসের জন্য একা দূরে পাঠিয়ে দিচ্ছে। রাসেলও তো আর কম কষ্ট হচ্ছে না, সেও তো সমান কষ্ট পাচ্ছে। রাসেলের রাসেল চলে যায় লন্ডন, আর নীল বাসায় চলে আসে। তখনই নীলের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে তার বোন নীলা কল দিয়েছে। তাই নীল কল কেটে দিয়ে ব্যাক করে। হ্যালো নীলা, কেমন আছিস? আমার কথা বাদ দে, আগে বল আমাকে নিতে আসছিলি না কেন? এইদিকে নীলের তো মনেই নেই যে আজকে নীল আসবে, তাকে স্টেশনে আনতে যেতে হবে। এখন কি বলবে? বোন, রাগ করিস না, আমার মনে ছিল না। আসলে আমার বন্ধুটা আজকে লন্ডন চলে গেল, তাই ওর চিন্তায় কিছুই মনে ছিল না। ভাইয়া, তোর বন্ধু লন্ডন গেল মানে কি? আমার জন্মদিন 2 দিন পরে, তুই তাকে থাকতে বলিস নাই? আমার খুব ইচ্ছে তাকে দেখার, আর একটা ধন্যবাদ দিব যে তোর মতো অমানুষকে মানুষ করেছে। আরে বলিস না, ওর হঠাৎ অফিস থেকে লন্ডন যাওয়ার অর্ডার আসে, তাই যেতে হয়েছে 3 মাসের জন্য। না হলে ও একটু যেত না। আমার না ভালো লাগতেছে না, আমি ওকে এয়ারপোর্টে রেখে আইছি। প্লিজ লক্ষ্মী বোন, তুই গাড়ি নিয়ে চলে আয়। আসবো কি? হ্যাঁ, আমি তো তোর বাসায় এসে গেছি, দরজা খোল। নীল গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, তুই কান্না করছিস কেন? তুই রাসেল আমার একমাত্র বেঁচে থাকার অক্সিজেন, আর সেই বন্ধু আমার কাছে নেই, তাই চোখে জল এসেছে। ভাইয়া কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আগে চল ফ্রেশ হয়ে নিবি।
তারপর তারা রুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বসে। দুজন খাবার খাচ্ছে। ভাইয়া, আমার সাথে দেখা করতে বাবা এসেছিল। এইটা শুনে নীলের রাগ উঠে যায়। কি বলিস? আমাকে আগে বলিস না কেন? আর ওই লোকটা আবার কি চায়? আমি কথা বলি নাই, অনেক কান্না করেছে আর তোর ঠিকানা চাইলো, আমি কিছুই বলি নাই। ভালো করেছি। আর তোর সব বন্ধুদের দাওয়াত করেছিস তো নাকি? হুম, সবাইকেই দাওয়াত করেছি, কিন্তু আমার একটা বান্ধবী আসতে পারবে না, ও অসুস্থ। ও আচ্ছা। এইভাবে অনেক কথা বলে। তারা খাবার শেষ করে। এইদিকে রাসেল প্লেনে বসে আছে আর ভাবতেছে, একটা অপরিচিত ছেলে বিশ্বাস করে এত কিছু করলো আর নিজের পরিবার বিশ্বাস করতে পারলো না। সবার কথা তো অনেক শুনলাম, এখন চলে একটু রাসেলের পরিবার থেকে ঘুরে আসি। রাসেলের বাবা মা বোন সোফায় বসে টিভি দেখতেছে। আব্বু, আমি চাই আমরা সবাই কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি, সবার একটু হলেও ভালো লাগবে। সেটা ভালো ভালো বলেছিস, কিন্তু কোথায় যাবি? আমার বান্ধবীর জন্মদিন আগামীকালকে, আমাদের সবাইকে দাওয়াত করেছে, তাই চলো আমরা সবাই চট্টগ্রাম যাই ওদের বাসায়। ঠিক আছে, তাহলে আমরা সবাই যাব কালকে সকালে। শিকা, তুই সব কিছু রেডি করে নে তাহলে। আচ্ছা আম্মু, ঠিক আছে, আমি এখন থেকেই সব কিছু গোছানো শুরু করতেছি। আর এই যে ননদিনী, তুমিও তাড়াতাড়ি চলো, সময় কিন্তু বেশি নাই, অনেক কিছু করতে হবে। আচ্ছা চলো, এমনিতেই কিছু ভালো লাগে না, ওখানে গেলে খাওয়াও হবে, ঘোরাঘুরিও হবে। কি মজা! ভাবি, আমরা কিন্তু কক্সবাজার ঘুরতে যাব, অনেকটাই খুশি হয়ে। আচ্ছা ঠিক আছে, যাব। তুমি আগে চলো, তোমার সব কিছুই গুছিয়ে নাও, আমরা কয়েকদিন থাকবো ওখানে। তারপর বাসায় যার যার মতো সবকিছু গোছাতে শুরু করে। এইদিকে রাসেলের প্লেন অনেক সময় জার্নি করে লন্ডনের মাটিতে ল্যান্ড করে। রাসেল এয়ারপোর্টের সব ফর্মালিটিস পূরণ করে বাইরে বেরিয়ে এসে এদিক সেদিক তাকিয়ে দেখতে পায় একটা তার সমবয়সী লোক, সবুজ, পরনে একটা কালো কোট, কালো প্যান্ট, কালো শু, শার্টটা সাদা। এক কথায় ভালোই হ্যান্ডসাম লাগতেছে। রাসেলের ফটো হাতে দাঁড়িয়ে আছে। রাসেলকে দেখেই বলে ওঠে, হ্যালো স্যার, আমি সবুজ, লন্ডনের মাটিতে আপনাকে জানাই স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আর আমি হলাম রাসেল, নাম তো শোনাই হোগা। স্যার, এই নিন আপনার জন্য একটা এই দেশের ক্রেডিট কার্ড আর সিম আপনার ব্যবহারের জন্য। রাসেল তখন সিমটা নিয়েই মোবাইল তুলে সঙ্গে সঙ্গে নীলকে কল করে। এইদিকে নীল ফোনটা নীলার কাছে রেখে ওয়াশরুমে যায়। তখনই রাসেলের ফোন আসে। নীলা কোনো কিছু না ভেবেই ফোন রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নাম্বার তো আর সেভ করা নাই, তাই চিনতে পারেনি। আর আসলেই তো অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, তাহলে চিনতে পারবে কি করে, তাই না? ওয়ালাইকুম আসসালাম, আমি রাসেল বলছি, নীলের বন্ধু। কিন্তু কথা হলো এটা নীলের ফোন, তাহলে আপনি কে? নীলা চিন্তা করে। এইটাই তাহলে ভাইয়ের সেই ভালো মনের বন্ধু। যাক, একটু মজা করাই যাক। ওগো, তুমি আমার কণ্ঠ চিনতে পারছো না? আমি তোমার হবু বউ। রাসেল তো হবু বউ শব্দটা শুনেই অবাক। আরে বাহ, আমার কপাল এত ভালো কি করে হলো? লন্ডনের মাটিতে আসতে না আসতেই হবু বউ এসে গেল। নিশ্চয়ই এটা নীলের ওই ফাজিল বোন নীলা। রাসেল কিছু বলছে না দেখে নীলা বলে, ওই মিস্টার, হবু বর কথা বলছেন না কেন? শোনেন ম্যাডাম, আমি এখন মজা করার মুডে নেই, সো আপনি কে সেটা বলেন, আর আমার বন্ধু নীলকে ফোন দিন। তখনই নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর নীলের ফোনে নীলার হাতে দেখে বলে, কে ফোন করেছে রে? নীলা তখন পিছনে ফিরে দেখে নীল। ভাইয়া, তোর বন্ধু ফোন করেছে, তুই তো ওয়াশরুমে ছিলি, তাই আমি রিসিভ করেছিলাম। এনে ধর। হ্যাঁ বন্ধু, কখন পৌঁছে গেছিস?
আর কোনো অসুবিধা হয়নি তো? এটা আগে এইটা বল, ফোন কে ধরেছিল? আরে ফোন তো নীলা ধরেছে, মনে হয় তোর সাথে ফাজলামি করেছে, কিছু মনে করিস না, ও একটু এইরকমই, তুই যাওয়ার পরে এসেছে। আর আমি কিছু মনে করব কেন? হুম? আর আমি ঠিক ভালোভাবেই পৌঁছে গেছি একটু আগেই। আচ্ছা তুই ওইদিকে সব ঠিক কর, আমি বাসায় গিয়ে তোকে কল দিবনি। ভালো থাকিস। বাই বাই। আল্লাহ হাফেজ। বলেই রাসেল কল কেটে দিয়ে সবুজের সাথে গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। শুধু ঘুরে ঘুরে চারপাশটা দেখতেছে, কত সুন্দর এই শহরটা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু দেখেই যেন মন জুড়িয়ে আসে। কিছু সময় পরে একটা হোটেলের সামনে এসে সবুজের গাড়ি থামায়। স্যার, আপনার জন্য এই হোটেলে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। চলেন যাই ভাই, চলেন যাই ভিতরে। চলো। তারপর তারা রিসেপশন থেকে চাবি নিয়ে তাদের রুমে চলে যায়। রাসেল ওয়াশরুমটা খুঁজে ফ্রেশ হতে চায়, আর সবু বাইরে খাবার আনতে চলে যায়। নীলা, তুই কি ওকে কিছু বলেছিস নাকি? এই রে, কাম সারছে। ভাইয়াকে ওই খটাস লোকটা কিছু বলেনি তো আবার? ভাইয়া, আমি তো কিছুই বলিনি, শুধু নাম্বার দেখে চিনতে না পেরে কে সেটা জিজ্ঞেস করেছি। কেন ভাইয়া? ও আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলেনি? আসলে ও ওইখানে পৌঁছেই ফোন করেছে। তুই যা, রেস্ট নে, আমি রাতের জন্য খাবার তৈরি করি। ভাইয়া, তোমার হাতের খাবার আর আমার ভালো লাগে না। কোনো সমস্যা নেই, আমি তাহলে রেস্টুরেন্ট থেকে খাবার আনছি, দাঁড়া। আরে ভাইয়া, সেটা না, আমি বলছি কি, এখন একটা ভাবি আনার জন্য ব্যবস্থা কর। ওরে শাকচুন্নি, এই কথা? আগে তোকে অন্য ঘরে চাপিয়ে তারপর আমি বিয়ে করব। ভাইয়া, লাগছে। এ, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। বন্ডে মেয়েই জন্মেছিস, অন্য ঘর তো যেতেই হবে, এটাই যে আমাদের সমাজের নিয়ম। ভাইয়া, আর শোন, কালকে সকালে আমার বান্ধবী শিখা তার শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে এখানে আসবে। তাই? তাহলে তো ভালোই হবে। এইভাবে অনেক কথা বলে দুজনে। এদিকে রাসেল কফির মগ হাতে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে পরিবারের সবার ছবি দেখতেছে আর চোখের জল ফেলতেছে। তখনই সবুজ আসতে পারি স্যার? তখনই তাড়াহুড়ো করে চোখের জল মুছে বলে, ও তুমি আসো, ভিতরে আসো। স্যার, আপনার চোখে পানি কেন? স্যার, ও কিছু না, আসলে চোখে কিছু পড়েছে তাই। সবুজ আর কথা না বাড়িয়ে খাবার রেখে তার রুমে চলে যায়। এদিকে রাসেলের বাবা মিস্টার রায়হান চৌধুরী সোফায় বসে বসে কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়তেছে। একটি লাইন তার চোখে আটকে যায়। এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপ পজিশনে আছে মিস্টার আরকে। এই আর্কেটা আবার কে? আগে তো কখনো নাম শুনি নাই। তখন পিছনে থেকে রাসেলের বাবাকে কিছু নিয়ে চিহ্নিত দেখে জিজ্ঞেস করে, তুমি কি নিয়ে চিন্তা করছো শুনি? আর বলো না, এই খবরের কাগজে লিখেছে এখন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপ পজিশনে আছে মিস্টার আরকে। যেখানে আমি সবসময় টপ থাকতাম, সেটা নিয়ে ভাবতেছি। ও, এই ব্যাপার। তারপর তারা দুজনে কথা বলে। এদিকে শিখা সবকিছু গুছিয়ে নেয় সকাল সকাল বের হবে বলে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে নামাজ পড়ে সবার জন্য নাস্তা তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করে। একে একে সবাই চলে আসে আর নাস্তা করে নেয়। তারপর সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে শিখাকে একদম পরি লাগতেছে। গোলাপি রঙের একটা শাড়ি পরেছে আর সাথে ম্যাচিং জুয়েলারি। চোখে হালকা করে কাজল দিয়েছে, আরও আছে একটা কপালে ছোট্ট করে টিপ। তাতে যেন তার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। এখন কোনো কবি শিখাকে দেখলে অনায়াসে কবিতা লিখে ফেলতো। আজ কত ছেলের ক্রাশ হবে কে জানে। তখনই জুই বলে ওঠে, ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন জুইয়ের কথা শুনে শিখা একটু চুপ হয়ে যায়। বলে,
এই সৌন্দর্য দিয়ে আর কি হবে বলো, যদি তোমার ভাইকেই জীবনে না পাই? আমার না খুব করে ইচ্ছা করে ওকে জড়িয়ে ধরে সরি বলি, আমার ভালোবাসা দিয়ে সারা জীবন বুকের মাঝে আগলে রাখি। তখন জুঁইয়ের কথা শুনে শিখা একটু চুপ থেকে যা বলে। শিখার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। আসলেই রাসেলের জন্য খুব কষ্ট হচ্ছে তার। আগের থেকে অনেক শুকিয়ে গেছে, কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যায়। ভাবি, তোমার কষ্টটা আমি বুঝি। হাজার হলেও আমি তো একটা মেয়ে। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব কিছু ঠিক করে দিবেন। সেই আশাতেই আজও বেঁচে আছি। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে এই কষ্টের বোঝাটাকে কমাতে কবেই আমার শরীর থেকে রুহুটাকে মুক্তি করে দিতাম। ভাবি, খবরদার এই কথার মুখেও আনবে না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। আপনারা ভাবতেছেন শ্বশুর শাশুড়ির সামনে এত কথা কি করে বলছে? তাহলে আপনারা ভাবতেছেন শ্বশুর শাশুড়ির সামনে এত কথা কি করে বলতেছে, তাহলে আপনারা ভুল। কেননা শিখা আর জুঁই একটা গাড়ি আর রাসেলের আব্বু আম্মু আর একটা গাড়িতে করে যাচ্ছে। ড্রাইভার আজিজ বলেন, স্যার, আমরা তো চৌদ্দগ্রাম এসে গেছি, আপনারা কি কিছু খেয়ে নেবেন? গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাও। একটু পরে আজিজ একটা ভালো রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায় আর সবাই নেমে ভিতরে গিয়ে বসে। শিখা, মামুনি, কি খাবা? অর্ডার করো। না আব্বু, আজকে আমার শাশুড়ি আম্মা যেন অর্ডার করবে। তারপর আর কথা না বাড়িয়ে রাসেলের আম্মু সবার জন্য খাবার অর্ডার করে। আপনারা আবার ভাবিয়েন না যে ড্রাইভারদের জন্য আলাদা খাবার অর্ডার করেছে। আরে না, তাদের জন্য একই খাবার। আর এরা এমন ধরনের মানুষ না, ধনী গরিব ভেদাভেদ মনে করে না। খাবার খাওয়া শেষে শিখা উঠতে যাবে, তখনই সামনে দেখতে পায় তার বান্ধবী অনামিকাকে। একটা হুইল চেয়ারে করে অনামিকার বাবা আবির চৌধুরী রেস্টুরেন্টের দিকে নিয়ে আসতেছে। তাই শিখা তাদের কাছে যায়। আঙ্কেল, আপনারা এখানে কেন? কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে শিখা। ও মামনি, তুমি আর বলিও না, আমরা এখানে থাকি অনামিকার চিকিৎসার জন্য। ও আচ্ছা, অনামিকা কেমন আছিস? অনামিকা কথা বলতে না পারলেও সবকিছু নীরবে শুনে শুধু চোখের জল ফেলে। অনামিকা হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে। আমি কেমন আছি সেটা তো নিজের চোখেই দেখতে পারতেছিস, তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমরা নীলার বাসায় যাচ্ছি, তুই কি যাবি? অনামিকা এবারও মনে মনে বলল, আমাকেও দাওয়াত করেছে, কিন্তু আল্লাহ আমার ভাগ্যে এইসব রাখেনি, তোরা যা। এদিকে রাসেলের পরিবারের সবাই এসে দাঁড়িয়ে দেখছে সবকিছু। শিখা মামনি কাকে কি বলছো? ও তো কথা বলতে পারে না, জানোই। তখনই অনামিকা হাতের ইশারায় তার বাবাকে একটা কাগজ আর পেন দিতে বলে। আর আবির সেটা বুঝতে পেরে একটা পেন আর কাগজ বের করে দেয়। আর তাতে অনামিকা যা বলতে চায় সেটা লিখে শিখার হাতে দেয়। কি এটা, আর কি লেখা আছে? ইশারায় পড়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। তখন শিখা কাগজটা পড়তে শুরু করে। শিখা, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য সেদিন তুই রাস্তার মতো ভালো মানুষের সাথে অমন করেছিলি। আমি যে পাপ করেছিলাম, আল্লাহ তার শাস্তি আমাকে দিয়েছে। আমরা যদি সেই দিন আদালতে অমন মিথ্যা কথা না বলে সত্যি বলতাম, তাহলে হয়তো আজ রাসেল ভাইয়া তোর সাথেই থাকতো। আমাকে পারলে মন থেকে ক্ষমা করে দিস। কি বলবো তোকে সেটাই আমার জানা নেই, তবে আমিও যে কম দোষী না। আজ আমার একটু ভুলের জন্য এইসব হয়েছে। এইভাবে অনেক সময় কথা বলে, সবাই আবার যাত্রা শুরু করে। দীর্ঘ সময় পরে নীলার বাসার সামনে এসে পৌঁছে যায়। নীলা দাঁড়িয়ে আছে তার একমাত্র বান্ধবীর জন্য। শিখা গাড়ি থেকে নামলেই নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস? আর শরীরের কি অবস্থা করেছিস?
ভালো আছি, তুই কেমন আছিস? আর আমি কেন এমন সেইটা তো তোর অজানা নয়। এইভাবে সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে আসে। নীল বাসায় নেই। রাসেল বলার পরে কি যেন একটা কাজে বাইরে গেছে। আঙ্কেল আন্টি আপনারা যান, ওই রুমে গিয়ে রেস্ট নিন। মামনি। বলেই রাসেলের আব্বু আম্মু সেই রুমটাতে চলে যায়। এইখানে শিখা আর জুই আছে। আচ্ছা নীলা, নীল ভাইয়াকে দেখছি না যে? ভাইয়া কি যেন একটা আর্জেন্ট কাজে গেছে। ভাইয়ার বন্ধু বলার পরে একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, তা তোর ভাইয়ের সেই বন্ধুটা কোথায় দেখছি না যে? আসলে নীলা শিখার সাথে এইসব নিয়ে আগে আলোচনা করেছিল। রাসেল ভাইয়া তো গতকাল লন্ডনে চলে গেছে একটা জরুরি কাজে, 3 মাস পরে আসবে। রাসেল নামটা শুনেই শিখার কলিজাটা নড়ে ওঠে। রাসেল? আরে বোকা, এই ভাইয়াটার নামও রাসেল, বিএসসি ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ডে জব করে। শিখা দেখলো এটা তার রাসেল হবে না, কেননা রাসেল তো আর বিএসসি শেষ করেনি। ও আচ্ছা, এখন চল সবাই ফ্রেশ হয়ে নিই। তারপর তারা সবাই একসঙ্গে ফ্রেশ হয়ে নেয়। একটু পরে নীল বাসায় চলে এসে দেখে সোফায় একটা হিজাব করা মেয়ে বসে আছে। চোখ দুটোই শুধু দেখা যাচ্ছে, যেই চোখের মায়ায় নীল পড়ে যায়। নীলা, ওই নীলা, কোথায় তুই? এই দেখ, তোর জন্য কত খেয়ে নিয়েছি। তখন নীল শিখা দৌড়ে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে। কি হয়েছে? এই নে তোর সব জিনিস। তখন শিখা বলে, নীল ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর কখন এসেছো তোমরা? আমরা অনেক আগেই এসেছি, কিন্তু আপনি বাসায় ছিলেন না। আসলে একটা কাজ থাকায় সেখানে চলে যেতে হয়েছিল। আচ্ছা, ওই মেয়েটাকে? জুইকে উদ্দেশ্য করে বলে। আর এত সময় ধরে জুই এদের সব কথা শুনছিল। ভাইয়া, এই হলো জাকিয়া ইয়াসমিন জুই, সবাই জুই বলেই ডাকে। আর সব থেকে বড় কথা, জুই হলো শিখার একমাত্র ননদ, মাদ্রাসাতে পড়তো পাকিস্তান, তাই কখনো দেখতে পাসনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে? নীলের মুখে কোনো কথা নেই, শুধু মুগ্ধ হয়ে জুইয়ের দিকে তাকিয়ে দেখতেছে আর কথা শুনতেছে। জুই তো লজ্জায় শেষ। তাই নীলা বলে, ভাইয়া, এই ভাইয়া, তোর আবার কি হলো? জুই কিছু বলেছে, শুনতে পাসনি? ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। বলেই জুই উপরে চলে যায়। আসলে জুই এসব পছন্দ করে না, কিন্তু নীলের তাকানো তার কাছে খুব ভালো লাগছিল। এইদিকে রাসেল অফিসে বসে একটা কাজ করতেছিল। তখনই পেছন থেকে একজন বলে ওঠে, মিস্টার রাসেল, এইখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আবার অসুবিধা হলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমি এখানকার দায়িত্বে আছি। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। ধন্যবাদ আপনাকে। বলেই আবারও গভীর মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই রাসেলের। সন্ধ্যা হয়ে গেছে, এখনো কি আপনি কাজ করবেন নাকি? চলেন হোটেলে ফিরে যাই। সবুজ কথায় কথায় রাসেলের কাজের থেকে ধ্যান সরে যায়। ও হ্যাঁ, আমার তো মনেই নেই যে আমি অফিসে কাজ করছি। আর চলো, মনে হয় অনেক দেরি হয়ে গেছে। চলেন স্যার, চলেন স্যার। তারপর দুজন হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এইভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে যায়। সকালে শিখা হাঁটতে হাঁটতে রাসেলের রুমের কাছে চলে আসে। রুমের দিকে তাকিয়ে ভেতরে দেখার লোভ সামলাতে পারে না, তাই ভেতরে প্রবেশ করতে যাবে অমনি খবরদার, ওই রুমে যাবে না। শিখা চমকে ওঠে, আচমকা এইভাবে পিছন থেকে ডাকার কারণে। কেন ভাইয়া? আর রুমটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভেতরে দেখতে চাইতেছিলাম। সরি, আসলে রুমটা আমার বন্ধু রাসেলের, আর ওই রুমে কারো যাওয়া মানা। আচ্ছা ঠিক আছে, কি আমার রুম রে, তাই সেখানে যাওয়া আমার মানা? যাবই না।
শেখা, তোমার ননদের কি বিয়ে হয়েছে? বারে, ছেলেরাও লজ্জা পায়। না ভাইয়া, জুইয়ের এখনো বিয়ে হয়নি। কেন ভাইয়া? যদিও শিখা ধরতে পেরেছে জুইকে নীল পছন্দ করতে শুরু করেছে, মেয়ে মানুষের চোখ বলে কথা। আরে এমনি। আচ্ছা তুমি ঘুরে দেখো, আমি যাই, কিন্তু ওই রুমে আর চাইও না। আচ্ছা ভাই, আপনার কথা মনে থাকবে। নীল কথাগুলো বলে চলে আসে। নীল যখন যাচ্ছিল তখনই জুই ওর রুম থেকে বের হতে নীল কথাগুলো বলে চলে আসে। নীল যখন যাচ্ছিল তখনই জুই ওর রুম থেকে বের হতে নিছে, অমনি এক ধাক্কা লেগে দুজনেই পড়ে যায়। নীল জুইয়ের উপরে শুয়ে থেকে শুধু ওই মাইয়ার ভরা চোখটাই দেখতেছে। নীল জুইয়ের উপরে শুয়ে শুধু ওই মায়ায় ভরা চোখটাই দেখতেছে। এদিকে জুই তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বুঝতে পেরে নীল তাড়াহুড়ো করে উঠে পড়ে। সরি, আমি আসলে খেয়াল করিনি তো, তাই এই ঘটনাটা ঘটেছে। প্লিজ কিছু মনে করবেন না। নীল ছেলে হয়ে যে লজ্জা পাইছে, তাহলে ভাবেন জুই মেয়ে হয়ে লজ্জায় লাল টমেটো কেন হবে না? না ভাইয়া, সরি বলতে হবে না, ঠিক আছে। আসলে আমরাও দেখে চলা উচিত ছিল। এইদিকে এই রোমান্টিক দৃশ্য দেখে শিখা মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে। চাপ বাবা, রোমান্টিক মুডটাই শেষ হয়ে গেল। তবে দুইজনকে হেব্বি বানাবে। বাবা মা আর নীলাকে বলে এদের একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কিভাবে করব? কিরে শিখা, এরকম একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন চিন্তা করতেছিস শুনি? শিখা চমকে ওঠে আচমকা এমনটা হওয়ায়। আরে কিছু না। আচ্ছা নীলা, তুই কি দেখেছিস নীল ভাইয়া আর আমাদের জুইকে কিন্তু হেব্বি মানাবে? শিখার কথা শুনে নীলা অনেকটাই অবাক হয়, কেননা নীলা এই কথাটাই শিখাকে বলতে চাচ্ছে বেশ কিছু সময় ধরে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। অনেক মানাবে। আমি তোকে এই কথাটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, এদের বিয়ে দিলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু তোর ননদ শ্বশুর শাশুড়ির এই বিষয়ে মানবে তো? আমার বিশ্বাস আছে তারা মানবে। আর নীল ভাইয়া ছেলে হিসেবে অনেক ভালো। সেইটাই ঠিক আছে, কিন্তু রাসেল ভাইয়া ছাড়া তো ভাইয়া তো কোনো কথা বলবে না। কিরে নীলা, সব জায়গায় শুধু শুধু রাসেল রাসেল, ও কি তোদের গার্ডিয়ান নাকি? তার থেকে বড় কিছু বলতে পারিস। ভাইয়া বলেছে রাসেল ভাইয়া মানুষটা খুব ভালো, তবে নিজ চোখে দেখার ভাগ্য এখনো হয়নি আমার। ও আচ্ছা। তারপর সবাই নিচে চলে যায়। আজকে বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বোনের জন্মদিন বলে কথা, তার উপরে রাসেলের অর্ডার, আনন্দের যেন কমতি না হয়। ধীরে ধীরে বিকেলের দিকে মেহমানরা আসতে শুরু করে। নীল ব্যস্ত সবাইকে মেহমানদারি করার জন্য। কাজ করার সময় হঠাৎ নীলের চোখ আটকে যায় সিঁড়িতে। সিঁড়ি দিয়ে নামতে ছিল শিখা, নীলা আর জুই। সবগুলোরই পরীর মতো লাগতেছিল। নীলের চোখে তো জুইকে জান্নাতের পরী মনে হচ্ছে। কালো বোরকা, হাতে মোজা, পায়ে মোজা, এক কথায় অসম্ভব সুন্দর লাগতেছে। নীল এক ধ্যানে জুইয়ের দিকে তাকিয়ে আছে। নীলা যে ওকে ডাকতেছে সেদিকে কোনো খেয়ালই নেই। ভাইয়া কি ব্যাপার, ওইদিকে কি দেখছিস? কই কিছু না তো। আমি মনে হয় কিছুই বুঝি না, তাই না? জুয়ের দিকে তাকিয়ে আছিস, কি ব্যাপার ভাই? কুছ হতা হে? চুপ কর, তুই খুব বুঝিস তাই না? আমি ওকে কেন দেখবো? ভাইয়া তুই যতই বাহানা করিস না কেন, আমি কিন্তু বুঝি। তুই যদি চাস তবে জুইকে বলে দেখতে পারি। সত্যি দেখবি তো? আমার ভাইয়ের জন্য এইটুকু করতেই হবে, তাই না? থাক, আমি দেখছি। কিরে, নীল ভাইয়ার সাথে কি বললি? কি আর বলবো, আমার ভাই তো তোর ননদের প্রেমে পাগল হয়ে আছে। সত্যি বলছিস তো নাকি? এখন জুই যদি রাজি হয় তাহলেই হয়, না হলে তো ভাই আমার শেষ। আরে
আমার ননদও রাজি হবে, তুই দেখিস। আচ্ছা চল, আগে কেকটা কেটে নে, সবাই অপেক্ষা করতেছে। চল। নীলা আবার শিখাদের কাছে চলে যায়। তারপর সবাই কেক কাটার জন্য গেল। নীলা কেক কেটে সবাইকে খাইয়ে দিল। দেখতে দেখতে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাতে শিখা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবেই চলেছে। এইদিকে রাসেল বেলকনিতে দাঁড়িয়ে তার সাথে আগে ঘটে যাওয়া সব কিছু চিন্তা করতেছে। হ্যাঁ, আজ তোমার জন্য আমি আমার পরিবারের কাছে ধর্ষক। সবাই অবহেলা করে শুধু তোমার জন্য। কি দোষ ছিল আমার? আমি কখনো তোমাকে ছাড়বো না। আমি কে যেই অপবাদ দিয়েছো তার জন্য তোমাকে 1000 গুণ বেশি কষ্ট পেতে হবে। তৈরি থাকো। এসব ভাবতেছে আর এক হাত দিয়ে চোখের জল মুছতেছে। স্যার, আপনার চোখে পানি যে, কান্না করছেন কেন? আরে না, এমনি। স্যার চলেন, ডিনার করে নেবেন। রাত ভালোই তো হলো। তুমি রেডি করো, আমি আসছি। সবুজ চলে যায় খাবার রেডি করতে। একটু পরে রাসেল এসে খাবার খেয়ে তার রুমে চলে আসে। শুয়ে থেকেই ভাবে, নীলা কে তো আর জন্মদিনে উইশ করা হয়নি না, এখন নীলকে ফোন করে বলতেই হবে। যেই ভাবা সেই কাজ। নীল রাসেল নীলের নম্বরে কল দেয়। ক্রিং 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 করে কল হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলতেছে না। এবার কল কেটে যায়। আবার দিতে রিসিভ করে নীলা। কেমন আছিস? আমাকে আপনার কোন দিক থেকে ছেলে মানে নীল মনে হয়? কি ব্যাপার, নীলের কণ্ঠ মেয়ে মেয়ে হয়ে গেল নাকি? এই কে আপনি? আমি নীলের বোন। ও, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দোয়া করি আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক। আর সরি দেরিতে উইশ করার জন্য, আসলে আমার একটু খেয়াল ছিল না। ইটস ওকে। আর আমি তো আপনাকে নিজে থেকেই দাওয়াত করিনি, তাই রাগটাও দেখাতে পারলাম না, না হলে আপনার খবর ছিল। আরে বাবারে, এই মেয়ে দেখে আমার ভয়ও দেখায়। কি ডেঞ্জারাস মাইরি। এই আপনি আস্তে আস্তে কি বলেন? এই মেয়ে কি? আমার মনের কথা কি করে বুঝতে পারলো যে আমি কিছু বলছি? আচ্ছা, আমি যে কিছু বলছি আপনি বুঝতে পারলেন কিভাবে? এমনিই বোঝা যায় মিস্টার। আচ্ছা কি করেন? কিছু না, শুয়ে আছি। আপনি কি করেন শুনি? আমিও কিছু করি না, তবে বসে বসে কিছু একটা ভাবতেছি। এভাবে তাদের মাঝে আরো বেশ কিছু সময় কথা হয়। তারপর রাসেল কল কেটে দেয়। এদিকে শিখা ছাদে দাঁড়িয়ে থাকতে না পেরে ধীরে ধীরে নিচে নেমে আসে। আচ্ছা জুই, তুমি কি কাউকে ভালোবাসো? শিখা নীলার দিকে তাকিয়ে জুইকে উপরের উক্তিটা বলল। হ্যাঁ বলেন ম্যাডাম, আপনি কি কাউকে ভালোবাসেন? জুই কিছুই বলছে না। ভালোবাসার কথা শুনে যেন লজ্জায় লাল হয়ে গেছে। আরে এতে লজ্জার কি আছে? আমরাই তো, তাই না? ভাবি তুমি জানো না বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। তাহলে আমি জেনে শুনে এই পাপের দিকে নিজেকে ঠেলে দিই কি করে বলো? হারাম, তবে আমাদের মন সেটাই মানতেই চায় না। তবুও কাউকে না কাউকে মনের ঘরে ঠিকই জায়গা দিয়ে বসে আছি। সেটা ঠিক বলেছ, মনটা বড়ই অদ্ভুত। নিজে খেয়ে নিজের পরের অন্যের জন্য বাসা বাঁধে। মনটা বড়ই অদ্ভুত, নিজের খেয়ে নিজের পরে অন্যের জন্য বাসা বাঁধে। আমিও তো কাউকে মনে মনে পছন্দ করি, কিন্তু বিয়ের আগে আমি এসবে জড়াতে চাই না। তোমাদের পছন্দের ছেলেকেই আমি আমার গলার মালা করে নিব। সত্যি? আচ্ছা, তোমার মনে মনে পছন্দের মানুষটা কি আমাদের নীল ভাইয়া নাকি? এইটা শুনে জুই তো লজ্জায় শেষ। ফর্সা মানুষ, গাল যে লালে ফুলে উঠেছে। হ্যাঁ আপু বলো, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? জানি না কেন, জানি তাকে আমার খুব ভালো লাগে। তবে তোমাদের পছন্দ না হলে আমারও পছন্দ না, বলে দিলাম। কথাটা বলে জুই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পাগলি একটা, আমাদের কাছে বলতেও শরম করে। দোস্ত মিয়া বিবি রাজি তো আপ কিয়া করেগা কাজী। এখন শুধু আন্টি আঙ্কেল রাজি হলেই হয়। তখনই পিছন থেকে বলে ওঠে,
আমরাও রাজি। রাসেলের আম্মুর গলা শুনে শিখা আর নীলা রীতিমতো চমকে ওঠে। আসলে রাসেলের আম্মু আর আব্বু নীলার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ওদের কথাগুলো শুনতে পায়। সত্যি আম্মু, তোমরা রাজি? হ্যাঁ রে মা, আমরা এই কথাটা তোকে বলতেই চাইছিলাম। আর নীল ছেলেটা অনেক ভালো আর আমার অনেক পছন্দের। আমারও অনেক পছন্দ। আমার মেয়েকে নীল খুব সুখে রাখতে পারবে। আন্টি, এই নিন, মিষ্টি মুখ করেন। আমি আমার ভাবি পাইলাম তার জন্য। সবাই হাসিতে মাতোয়ারা এই মেয়ের কাণ্ড দেখে। তারপর কথা বলে সবাই চলে যায় ঘুমাতে। সকালবেলা নাস্তার টেবিলে নীল বাবা, আমরা আসার পরে তোমার সাথে তো তেমন কথা হয়নি, তবে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ আঙ্কেল বলেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? আপনি আমার পিতার মতোই, তাই না? সেইটা ঠিক বলেছ। তাহলে বলেই ফেলি, আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি তোমার আর আমার মেয়ের বিয়ে দেব। এই কথা শুনে জয় তো দৌড়ে রুমে চলে গেল। আর নীলার দিকে তাকিয়ে ইশারায় বলতেছে, আঙ্কেল কি বলছে এসব? ঠিকই বলেছে, ভাইয়া রাজি হয়ে যা, এখন ন্যাকামি না করে। নীল দেখলো না, সুযোগ এসেছে, হাতছাড়া করা যাবে না। পরে যদি আবার পাখি অন্য খাঁচায় বন্দি হয়। দেখেন, আমার আপন বলতে এই বোনটাই। ও যখন আপনার মেয়েকে পছন্দ করেছে আর আপনারাও আমাকে পছন্দ করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে শুভ কাজে দেরি কিসের? আজকে তাহলে কাজটা সেরে ফেলি। না, আমার বন্ধুকে ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। তোমার বন্ধুকে তো দেখছি না, সে কোথায়? আন্টি, ভাইয়া লন্ডনে গেছে অফিসের কাজে, 3 মাস থাকবে। ও আচ্ছা, তুমি যখন তাকে ছাড়া বিয়েই করবে না, তাহলে কাবিনটা করে রাখলেই তো, কিন্তু মন্দ হতো না। নীল কিছু বলতে যাবে, তখনই নীলের ফোনে রাসেলের কল আসে। 1 মিনিট প্লিজ, আমার বন্ধু কল করেছে। হ্যাঁ বন্ধু, তারপর বল, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত, তোর ভাবি ঠিক করেছি। কি বলছিস তুই? ভাবি ঠিক করেছিস? নিশ্চয়ই আমার ভাবি অনেক সুন্দরী, তাই না? ধুর বেটা, সুন্দর কি? পরি বল, পরি। ওরে বাবা, তাই নাকি? তবে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বল? তারা সবাই বলতেছে এখনই বিয়ে করে নিতে, কিন্তু তোকে ছাড়া তো আমি বিয়ে করব না। আরে বেটা, আমি তো আসবোই, তখন ভাবিকে দেখবো। এখন তুই বিয়ে করে নে। না না না, তোকে ছাড়া বিয়ে করব না, ব্যাস। আচ্ছা, তাহলে বিয়ের কাবিনটা করে রাখ, যেন পাখি তোর নামে জব করে। এইটা মন্দ বলিস নাই, এটা করা যায়। আর তুই আসলে ধুমধাম করে বউ আনবো, কি বলিস? দোস্ত, সেটাই কর। আচ্ছা দোস্ত, আমি এখন রাখছি, পরে কথা হবে। খোদা হাফেজ। তারপর কল কেটে দিয়ে সবার সামনে কথাগুলো শেয়ার করে সিদ্ধান্ত নেয় আজকেই বিয়ের কাবিনটা করে ফেলবে। সবাই রাজি হয়। বিকালে নীল আর জুঁইয়ের বিয়ের কাবিনটা হয়। যদিও জুঁই তার ভাই ছাড়া বিয়ে করতে রাজি হচ্ছিল না, পরে শিখার জোড়াজুড়িতে রাজি হয়েছে। এইভাবে কেটে যায় 3টি মাস। রাসেল এয়ারপোর্টে এসে বিমানে বসে আছে। একটু পরে বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিল। অনেক সময় জার্নি করার পরে বিমান বাংলাদেশের মাটিতে অবতরণ করে। ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সবার আগে নীল দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরে। বন্ধু, কেমন আছিস? তোকে ছাড়া কি করে ভালো থাকতে পারি বল? তুই তো আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তারপর সবার ফুল নিয়ে সবার সাথেই কৌশল বিনিময় করে বাসায় চলে আসে। দোস্ত, তোর হাতে শরবত খাই না কতদিন হলো, তোর কি মনে নেই? আরে বেটা, মনে আছে, কিন্তু আজকে আমি বানাবো না। তাহলে কি আমি বানাবো কফি? আরে না, আমার আদরের বোন তোকে শরবত বানিয়ে খাওয়াবে। নীলা, এই নীলা, আমার বন্ধুর জন্য তোর হাতে স্পেশাল শরবত বানিয়ে আনে। আনতেছি ভাইয়া। রাসেল আর নীল সবাই বসে কথা বলতেছিল। কিছু সময় পরে নীলা ট্রেটে করে শরবত নিয়ে তাদের সামনে আসে। ভাইয়া, এই নিন আপনার জন্য স্পেশাল। যখনই রাসেল নীলার দিকে তাকালো, তখনই নীলার কথা বলার ভাষাটাই যেন কোথাও উধাও হয়ে গেল।
রাসেল তো অবাক হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে নীলার দিকে। নীলাও তাকিয়ে আছে রাসেলের দিকে। দুজনেই যেন অবাক কি শেষ পর্যায়ে। রাসেল কিভাবে আসলো? তাহলে ভাইয়ার বন্ধুই কি এই রাসেল? নীলা কি তাহলে নীলের বোন? এখন নীলা যদি নীল সবটা খুলে বলে তাহলে কি হবে? রাসেল শরবতের গ্লাস যখন নিচ্ছে না, নীলার দিকে তাকিয়ে আছে, তাই দেখে নীল বলে ওঠে। এই রাসেল, তুই নীলার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়েছিস কেন? রাসেল তখন কথা ঘুরানোর জন্য বলে, আরে তেমন কিছু না, আসলে তোর বোনকে আগে দেখিনি তো তাই দেখছিলাম, তোর মতোই চেহারা হয়েছে। ও এই ব্যাপার? আরে বলিস না, সবাই বলে আমরা দুজনে নাকি একই কার্টুনের দেখতে। এদিকে নীলা রাসেলের কথা শুনে ভাবতেছে। রাসেল মিথ্যা কেন বলল? ও তো আমাকে চেনেই। আর তার থেকেও বড় কথা হলো ওর জীবন নষ্ট করার জন্য আমিও তো দায়ী। তাহলে ও আমাকে না চেনার ভান করলো কেন? নাকি ও চায় না ওর কথা কেউ জানুক? এই নীলা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? রাসেলকে শরবতের গ্লাসটা দে জলদি। নীলের কথা শুনে নীলার ধ্যান ভাঙে। নীলা গ্লাসটা রাসেলের হাতে দিয়ে উপরে চলে যায়। আচ্ছা বন্ধু, নীলা তোর বোন, কিন্তু আমি আগে কখনো দেখতে পারলাম না কেন? আরে তুই দেখবি কেমনে? আমি তো দেখতে পারতাম না, কারণ ও অনেক দিন পরে আসতো, আর তুই থাকার পরে নীলা এখানে আসে নাই। সেটাই হবে হয়তো, আসে নাই ভালো হয়েছে। আর তুই যদি জানতেই নীলাও আমার জীবনের নষ্টের সাথে জড়িয়েছিল। এইভাবে দুজনের ভিতরে অনেক কথা হয়। তারপর রাসেল উপরে চলে আসে আর নীল বাজারে চলে যায়। রাসেল যখনই নীলার রুম পার হতে যাবে, তখন নীলা রাসেলের হাত ধরে রুমে টেনে নিয়ে যায়। রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। এই, তুমি ভাইয়াকে মিথ্যা কেন বললে যে আমাকে আজকেই প্রথম দেখলে? আপনার ভাগ্য ভালো যে আপনার ভাই জানে না আপনি সে নীলা যে আমার জীবন নষ্টের সাথে জড়িত। আপনার সাহস কি করে হয় আমার হাত স্পর্শ করার? শোনো, আমি সেই দিন ইচ্ছে করে এমনটা করিনি। আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তাও আপনাদের? শোনেন একটা কথা, আমি আপনাকে চিনি বা আপনি আমাকে চেনেন, সে কথা কেউ যেন না জানে। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? চুপ, একটা কথা বলবেন না। আশা করি আমার সামনে এমন বিহেভ করবেন না। বলে রাসেল অনেকটা রাগ নিয়ে রুমে চলে আসে। মাথা এমনটাই গরম যে পাক্কা 30 মিনিট শাওয়ার নাই। কি বলবে নীলাকে? কিছু বলতেও পারতেছে না বন্ধুর বোন বলে। এসব ভেবে গোসল শেষ করে বের হয়ে আসে। রাসেল চল, নিচে খেয়ে নিবি, সব কিছু রেডি করা আছে। চল, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর দুই বন্ধু নিচে নেমে টেবিলে বসে খাবার খাওয়া শুরু করে। নীলাও আসে, কিন্তু কোনো কথাই বলতেছে না। নীল ভাবিকে কিন্তু এখনো দেখালি না। ও, আপনারা তো জানি না যে রাসেল এখনো বউ দেখেনি। দেখিস দেখিস, উড়িয়ে তোর যাবে না, কিন্তু তোমার কপালে আমার বইয়ের মুখ দেখা হবে না মনে হয়। হ্যাঁ, কেন কেন? কারণ তোর ভাবি মাদ্রাসাতে পড়েছে, পর্দা করে চলে। ও তাহলে ঠিক আছে, আমার বোনটাও মাদ্রাসায় পড়ে, কতদিন হলো ওকে দেখি না। যদি জানতেই ভাবি তোমার এই আপন ছোট বোন, তাহলে আর বলতে না যে ভাবি দেখতে কেমন। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 1 বছর। এর মাঝে নীলার বিয়ে হয়ে গেছে। কষ্টের বিষয়, নীলার বিয়ের সময়ও রাসেল বাড়িতে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল। আফসোস, এই অনুষ্ঠানের সময় কি ওর কাজ বাজাতে হলো নাকি বুঝি না। রাসেল অফিসে বসে কাজ করতেছে। নীল গেছে তার শ্বশুর বাড়িতে একটা দরকারে, সেইটা রাসেলকে জানায়নি। স্যার, এই নিন আপনার চা। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি একটু টেনশনে আছেন, তাই আপনার জন্য চা নিয়ে আসলাম। রাসেল পিয়নের কথা শুনে অবাক হয় যে তার জন্য কেউ ভাবে। ধন্যবাদ চাচা তোমাকে, আমার জন্য না বলার পরেও চা আনার জন্য। হয়তো এই চাটা আমার অনেক উপকার করবে এখন। ধন্যবাদের কি আছে, এরা তো আমার দায়িত্ব।
যে এই অফিসের কার কখন কি প্রয়োজন সেটার খেয়াল রাখা। রাসেল অনেক সময় অফিসে বসে একটু নিজের অফিসে চলে যায় কাজ দেখার জন্য। বলতে গেলে রাসেল এখন অনেক বড়লোক, ধরা যায় ওর বাবার থেকেও উপর লেভেলে উঠেছে। চট্টগ্রামে বাড়ি, গাড়ি, মিল, কারখানা কোনো কিছুর কমতি নেই ওর। আবার ঢাকাতেও আছে। রাস্তায় বের হলেই আবার চোখের সামনে ভাসে আরকে কোম্পানির লোগো। আছে বিভিন্ন মডেলের গাড়ি। রাসেল অফিসের সামনে এসে গাড়ি থামিয়ে ভিতরে প্রবেশ করে, সব কিছু দেখে, আবার অন্য আরেকটা অফিসে চলে যায়। এইভাবেই সবগুলো অফিস দেখে আর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে বাবা আমাকে এত আর্জেন্ট খবর দিয়েছেন কি কারণে এখনো বললেন না কিন্তু? ওপরে কথাটা নীল সবার সাথে খাবার খাওয়ার সময় তার শ্বশুরকে জিজ্ঞেস করলো। একটু চুপ থেকে মিস্টার রায়হান চৌধুরী জবাব দেয়, দেখো বাবা, অনেক দিন তো হলো জুই আমাদের বাড়িতে আছে। এখন লোকে খারাপ বলে যে বিয়ে হয়েছে, তাহলে মেয়ে বাপের বাড়ি থাকবে কেন? ও এই ব্যাপার, এটা কোনো সমস্যা না। সামনের সপ্তাহে আমি জুইকে আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেই। একটা মাত্র মেয়ের বিয়ে বলে কথা, অনেক ধুমধাম করে মেয়ের বিয়ে বাড়ি দেব। ভাইয়া আপনার বন্ধুকে সাথে নিয়ে আসলেই পারতেন, আমরা এখনো তাকে দেখতে পারলাম না। তাকে খুব দেখার ইচ্ছে আমাদের। ভাবি আপনার নাকি শুধু, আমার বন্ধুটাকেও দেখার কোনো শখ? বইয়েই গেছে আপনার বন্ধুকে আমার দেখার। বলেই শিখা উপরের রুমে চলে যায়। আসলে উপরে যতই হাসি খুশি থাকে না কেন সবাইকে দেখানোর জন্য, কিন্তু ভিতরটা সবসময় রাসেলের জন্যই কাঁদে। কাউকে দেখাতে পারে না তার হৃদয়ে জমানো কষ্টগুলো। রাসেল তুমি কেন ফিরে আসো না? একবার এসে দেখে যাও। আমি একটুও ভালো নেই। তোমার উপরে নেশার বসে প্রতিশোধ নিতে গিয়ে আজ নিজেই তোমার থেকে বেশি শাস্তি পাচ্ছি। এদিকে রাসেল বসে বসে টিভি দেখতেছিল। তখনই রাসেলের ফোনে একটা মোবাইল আসে। রাসেলের মেইলটা ওপেন করে দেখতে পায় তাকে বদলি করা হয়েছে, কিন্তু কোথায় সেটা লেখা নেই, আছে শুধু ঢাকা, কালকেই যেতে হবে। কি ব্যাপার, আমাকে আবার বদলি করার কি হলো? আমি এখন ঢাকাতে গেলে এখানে ব্যবসা করব কিভাবে? নানান চিন্তা ভাবনা রাসেলের মাথায় ঘুরপাক খাচ্ছে। অবশেষে রাসেল ডিসিশন নিয়ে নেয় ঢাকাতে যাবে, কারণ সেখানে অনেক হিসাব মিলান বাকি। রাসেল খেয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে অফিসে চলে যায়। সেখান থেকে সব কিছু বুঝে নিয়ে আবার বাসায় চলে আসে। স্যার, ওই সাহেব যেহেতু এখানে আসবে আর এখানে থাকার তেমন ভালো হোটেলও নেই, তাই আমি বলি কি সে আমার বাসাতেই থাকুক যতদিন থাকে। সেটা অবশ্যই মন্দ বলেন নাই, কিন্তু সে কি মানবে? তবে আমি বলে দেখি কি হয়। তবে আপনারা ওইখানে থাকলেই সে সর্বোচ্চ সুবিধা পাবে। এইভাবে অনেক কথা হয় এদের মাঝে। তারপর রাসেলের বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে খুশি মনে। বাড়িতে এসে রাসেলের আম্মু, কি হয়েছে, এইভাবে ডাকো কেন? তোমার ডাক শুনে সবাই চলে এসেছে। আসলেই ডাকাডাকি শুনে বাসার সবাই সেখানে এসে উপস্থিত। ওই যে আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের অফিসার আসবে না, সে আমাদের বাড়িতেই থাকবে। ও আচ্ছা, কিন্তু এতে এভাবে ডাকাডাকির কি আছে? আব্বু, একটা অজানা ছেলেকে বাড়িতে জায়গা দেওয়া কি ঠিক হবে, যেখানে এই বাড়িতে আমি আর জুই থাকি? আমি খোঁজ নিয়ে দেখছি, ছেলেটা নাকি অনেক ভালো, তাই আমি আর মানা করিনি। অনেক কাজের সাহায্যের প্রয়োজন হয়তো। ঠিক আছে। এদিকে রাসেল বসে আছে নীলের অপেক্ষায়। একটু পর নীল বাসায় এলে আসে। এইভাবে বসে আছিস কেন, অফিসে যাস নাই? গিয়েছিলাম, কিন্তু আবার চলে এসেছি। কেন চলে আসছিস? কারণ আমাকে বদলি করা হয়েছে। ঢাকাতে আজকেই বেরোতে হবে। কি বলছিস এইসব? তুই আজকে চলে যাবি মানে? কিছুই করার নাই বন্ধু, অন্যের কাজ করে খেলে এগুলো মানতেই হবে।
সেটাও ঠিক কথা, তবে তুই গিয়ে থাকবি কোথায়? সেটা ওখানে গিয়ে জানতে পারবো, কেননা আমাকে এখনো বলা হয়নি ঢাকা কোন জায়গায় আমাকে বদলে করেছে। আচ্ছা, যেতে যখন হবে তখন আর দেরি করে লাভ নেই, তাহলে তাড়াতাড়ি করে যা, রাত হলে আবার ঝামেলা এমনিতেই, শীতের দিন। রে, আমি তো রেডি হয়ে বসে আছি শুধু তোর জন্য। তোকে তো বলাই হয়নি, আমার বিয়ে কিন্তু আগামী সপ্তাহে। তুই কি করবি এবার? যদি না আসোস, কোনো অজুহাত দেখাস, তাহলে আমি কিছুতেই মানবো না। আচ্ছা, কথা দিলাম তোর বিয়েতে আমি থাকবো, সে আমার যতই কষ্ট করতে হোক না কেন। তারপর রাসেল নীলের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর রাসেল শুধু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ রাসেলের মনে হয় আদনান স্যারের কথা, তার সাথে অনেক দিন হলো কথা হয় না। তাই ফোনটা বের করে ঠাস করে আদনান স্যারের নম্বরে কল করে। রিং হচ্ছে, ক্রিং ক্রিং। প্রথমবারই কল রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আর এতদিন পর আমার কথা মনে পড়লো তাইলে? স্যার আর বলিয়েন না, আমি তো অনেক বিজি, তাই। আর এখন আপনার সাথে যেন অল টাইম কথা বলতে পারি, তার জন্য ঢাকাতেই আমার বদলি হয়েছে। এই কথাটা শুনে মিস্টার আদান সাহেবের মনে যেইটুকু রাগ ছিল সেইটুকু রাগ নিমিষেই শেষ হয়ে গেল। সত্যি আমি অনেক খুশি। আগে আসো, তারপরে দেখতেছি। এখন কোথায়? আমি রওনা দিয়েছি, আর ঘন্টা 4 মতো লাগবে আসতে। অনেক কথা বলে রাসেল কল কেটে দেয়। দেখতে দেখতে রাসেল ঢাকায় পৌঁছে যায়। এখন একটা অফিসের সামনে এসে গাড়ি থামে, কেননা এখান থেকেই জানতে হবে তাকে কোথায় বদলি করা হয়েছে। তাই রাসেল গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে ঝন্টু স্যারের রুমে গিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ঝন্টু স্যার কারো কথা শুনে মাথাটা উপরে উঠিয়ে দেখে যাকে বদলি করা হয়েছে সেই ছেলেটা। আসসালামু আলাইকুম, বসেন। আর আপনার নাম তো মিস্টার রাসেল, তাই না? ঝন্টু স্যার তখন রাসেলকে সবকিছু বুঝিয়ে বলে এবং কোথায় থাকতে হবে সেই ঠিকানা দিয়ে দেয়। কিন্তু ঠিকানা দেখে কেন জানি মনে হচ্ছে এই ঠিকানাটা ওর অনেক পরিচিত, কিন্তু মনে করতে পারছে না। ঝন্টু স্যারের থেকে বিদায় নিয়ে রাসেল সেই ঠিকানায় দিকে যাইতে থাকে। একটু পরে পৌঁছেও যায়। রাসেলের বাড়ির দিকে তাকিয়ে অবাক, কেননা এটা তাদেরই বাড়ি। রাসেল নানা চিন্তা ভাবনা করে বাড়ির মেইন গেট পেরিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দেয়। আর সেই মানুষটাকে দেখে রাসেল অবাক হয়ে যায়, কেননা সে ছিল সেই বেঈমান মিথ্যাবাদী শিখা, যার জন্য বিনা অপরাধে জেল খাটতে হয়েছে। শিখাকে দেখেই রাসেলের রাগের পরিমাণটা আরও বেড়ে যায়। কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না সে। এখনই মনে হচ্ছে শিখাকে চোখ দিয়ে গিলে খাবে। চোখ দিয়ে শুধু আগুন বের হচ্ছে। রাসেলের এমন রূপ দেখে শিখা তো শেষ, শুধু ঢোক গিলতেছে, কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। চোখের কোণে পানি জমা হয়ে আসতে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে? এমন শুকিয়ে গেছো কেন? রাসেলের ওর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তবুও বলে মনের গহীনে লুকানো রাগ নিয়ে। শাকচুনি, তোর মতো বসে বসে তোর আর খাইনি, কাজ করে খেতে হয়েছে। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আমার সামনে থেকে সরে গেলে খুশি হব। এমন মেজাজ দেখে তো শিখা কান্নাই করে ফেলে, যার ফলে শিক্ষা মামুনিকে এসেছে আর কান্নাই বা কেন করতেছিস? রাসেল ওর মায়ের কথা শুনে চমকে ওঠে। এই মেয়েকে এত সম্মান দিয়ে কথা বলে, কথাটা ভেবেই রাসেলের চোখ দিয়ে জল চলে আসে। এদিকে শিখা কিছু বলতেছে না দেখে রাসেলের আম্মু দরজার দিকে চলে আসে, আর এসেই অবাক হয়ে যায় রাসেলকে দেখে। খুশিতে চোখ থেকে আষাঢ়ে বৃষ্টি পড়তে শুরু করে। এ যেন কোনো কষ্টের বৃষ্টি না, সুখের বৃষ্টি। কেমন আছিস বাবা? আমাদের ছাড়া থাকতে পারলি এতদিন? কোথায় ছিলি, কি করছিস? নিজের কোনো যত্ন নিসনি? একদমই কথাগুলো বলে হাঁপিয়ে যায়। আপনারা আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি আপনাদের পরিচিত কেউ না। আমি এখানে থাকার জন্য পাঠানো হয়েছে অফিস থেকে। এটা আপনাদের বাড়ি জানলে আমি মরে গেলেও আসতাম না। আর হ্যাঁ,
আপনারা যাকে ভেবে কথা বলার চেষ্টা করছেন সে আজ থেকে কয়েক বছর আগেই মারা গেছে। আপনারা মেরে ফেলেছেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে। দেখ বাবা, এমন করে বলিস না। আমরা অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দে আমাদের। আমরা অনেক জায়গায় কুচ করেছি, তোকে কোথাও পাইনি। রাসেল হাসতে থাকে। এ যেন এক সার্কাস চলতেছে এখানে। খোঁজ করেছেন তা আবার আমার। তখনই পিছন থেকে রাসেলের আব্বু আর বোন বেরিয়ে আসে। জুয়োর ভাইকে দেখেই তো দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে কিল ঘুষি মারতে থাকে। ভাইয়া তুই পচা, এতদিন আমাকে ছাড়া থাকতে পারলি, আমার জন্য তোর একটু কষ্ট হয়নি তাই না? জানিস ভাইয়া, আমি না একটুও ভালো নেই, শুধু তোর কথা ভেবে ভেবে। রাসেলের বোনের সাথে রাগ করতে পারলো না, বুকে জড়িয়ে ধরে সেও কান্না করে দিল। তোর কথা আমার সব সময় মনে পড়েছে। এই যে সমাজের নিকৃষ্ট মিথ্যাবাদী মানুষের জন্য তোর কাছ থেকে দূরে থাকতে হয়েছে। ভাইয়া আমি জানি তোর কোনো দোষ ছিল না, তবুও বাবা মা তোর কথা বিশ্বাস করতে পারেনি। বাবা রাসেল, কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাসেলের রাগ মনে হচ্ছে আরো বেড়ে গেল। দেখুন মিস্টার রায়হান চৌধুরী, আমি আপনার ছেলে না যে এইভাবে কথা বলবেন। আমি একজন সরকারি কর্মকর্তা, এই বাড়িতে থাকার জন্য পাঠানো হয়েছে। এটা আপনার বাড়ি জানলে জীবনে কি মৃত্যুর পরেও আসতাম না। আর হ্যাঁ, আপনাদের ছেলে সেই দিনই মারা গেছে যেদিন বলেছে আপনাদের কোনো ছেলে সন্তান ছিল না। আশা করি আমার সাথে বাবার অধিকার দেখাতে আসবেন। সবার চোখ দিয়েই যেন কষ্টের বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। এ যেন বিরতিহীন বৃষ্টি, থামার কোনো নামগন্ধই নেই। দেখ বাবা, আমরা মানছি অনেক বড় ভুল করেছি, যেই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও আমাদের ক্ষমা করে দে। তোকে অনেক খুঁজেছি আমরা, কিন্তু কোথাও পাইনি। আপনি নিজেই বলেছেন এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাহলে ক্ষমা চাচ্ছেন কিভাবে? আর কি বললেন আমার খোঁজ করেছেন অনেক? হ্যাঁ বাবা, আমরা সত্যিটা জানার পরে তোকে অনেক খুঁজেছি। বলতে পারেন আমি 1 বছর জেলে ছিলাম। কোনোদিন দেখতে গিয়েছেন? একজন শত্রু যদি জেলে থাকে তাও তার শত্রু তাকে দেখতে যায়, আর আপনারা কোনোদিন যাননি। এখন বলছেন অনেক খুঁজেছেন। শিখা দৌড়ে এসে রাসেলের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তোর মতো নোংরামের সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আর কি বললি ক্ষমা করবো? আবার তোকে? কোনো দিন না। ভাইয়া এরা সবাই এখন তাদের ভুলের জন্য অনেক অনুতপ্ত, প্লিজ সবাইকে ক্ষমা করে দে। শোন, তুই কিছু বলিস না, তাদের বল আমার হারিয়ে যাওয়া বাবা মা, বোনের ভালোবাসা সবার মাঝে সম্মান ফিরিয়ে দিতে বল, আর আমার ধর্ষণের দাগ মুছে দিতে বল, তাহলে ক্ষমা করে দিব। ঠিকই বলেছে, কেননা একজন শত্রুও তার শত্রুর সাথে এমন ব্যবহার করে না যেমনটা এরা সবাই করছে। কিরে বোন, কথা বলিস না কেন? কথা বল। জানিস জেলে প্রতিটা সেকেন্ড আমি বাইরের দিকে তাকিয়ে ভেবেছি এক্ষুনি মনে হয় আমার বাবা মা আমাকে নিতে আসবে, কিন্তু পোড়া কপাল আমার, তারা তো দূরে থাক, তাদের ছায়াও কোনোদিন যায়নি। কেউ কিছুই বলতেছে না, শুধু শুনেই যাচ্ছে আর চোখ দিয়ে বৃষ্টি ফেলতেছে। শোনেন মিস্টার রায়হান চৌধুরী, আমি বাড়িতে থাকতে এসেছিলাম, কিন্তু যদি জানতাম এটা আপনাদের বাড়ি তাহলে আসতাম না। আপনাদের পবিত্র বাড়ি আমার মতো ধর্ষকের কারণে অপবিত্র হয়ে গেল, ক্ষমা করবেন। বাই। বলেই রাসেল চলে যেতে শুরু করে। তখনই বাবা যাস না, তুই তো এখানে থাকতে এসেছিস, তো থাক না, তাও তোর মুখটা দেখতে পারবো। রাসেলেরও এমন কথা শুনে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই জড়িয়ে ধরে বলবে, আম্মু আমাকে ক্ষমা করে দাও, কিন্তু অভিমান লোকে ঠিকই বলে, রাগ অভিমান জিনিসটা খুবই খারাপ জিনিস, যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমি এখানে থাকতে পারি 5টা শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে। সবাই এটা শুনে অনেকটাই অবাক হয় আর ভাবে না শর্ত মতে হলেও থাকুক রাসেল এখানে, তাও তার মুখটা দেখতে পারবে সবাই। কি শর্ত? শর্ত নাম্বার 1, আমার বোন ছাড়া এই পরিবারের কেউ আমার সাথে কথা বলবে না। 2, আমার বোন ছাড়া আমার রুমে কেউ প্রবেশ করবে না। 3, আমি বাড়িতে থাকবো মাসে মাসে ভাড়া দিয়ে, ফ্রিতে নয়। 4,
আমি এই বাড়ির এক গ্লাস পানিও খাবো না, তার জন্য জোর করতে পারবেন না। এবং লাস্ট নাম্বার শর্ত 5, আমি আপনাদের ছেলে, সেটা কাউকে বলবেন না। এই সবগুলো শর্ত মানলে আমি বাড়িতে থাকবো, নাহলে চললাম। রাসেলের আব্বু মনে মনে ভাবে, ছেলে আমার এত তেরা কি করে হলো? কি আজব আজব শর্ত দিচ্ছে, যা মেনে চলা সম্ভব না। সবাই চুপ করে আছে দেখে রাসেল আবার বলে ওঠে, কি ব্যাপার, সবাই বাংলার 5-এর মতো মুখ করে চুপ করে আছেন কেন? কিছু না বললে আমি কিন্তু গেলাম। আমরা তোর সব শর্তে রাজি, কিন্তু নিজের ছেলেকে সবার সামনে কিভাবে বলবো যে তুই আমার ছেলে না? কেন, এটা বলা আপনার কাছে খুবই সোজা এবং ছোট্ট একটা ব্যাপার। যেভাবে কলেজে আর আদালতে সবার সামনে বলেছিলেন সেইভাবে বলবেন। এটা শুনে আর কেউ কিছু বলে না, কারণ সবাই জানে এখন যে যাই বলবে তার প্রতিউত্তর সঠিক তাই খুঁজে খুঁজে বের করবে। তার চেয়ে বরং চুপ থাকাই ভালো। জুই, রাসেলকে ওর রুম দেখিয়ে দে, যা সাথে নিয়ে। তারপর রাসেল জুইয়ের সাথে উপরে তার রুমে চলে যায়। রুমে ঢুকেই অবাক, কেননা রুমটা সে আগের মতোই আছে, কিন্তু অনেক গোছানো আর সুন্দর করে সবকিছু সাজানো। জুই, আমার রুম এত সুন্দর করে তুই সাজিয়েছিস নাকি? না, আমি কেন? এই বাড়ির কাউকে ভাবি এই রুমে আসতে দেয় না, কারণ তুই এসে যদি বলিস রুমের কিছুই ঠিক নেই, সব সময় গুছিয়ে রাখে। রাসেলের এই কথাটা শুনে অনেকটাই ভালো লাগে, তাও ভালো কিছু তো করেছে এটা ভেবে। আচ্ছা শিখা, আমাকে বাড়িতে কেন থাকে? এই, তুই কি বুদ্ধু নাকি? তুই জানিস না একটা মেয়ের বিয়ে হলে তাকে স্বামীর বাড়িতে থাকতে হয়? সেটা জানি, কিন্তু ওর সাথে তো আমার তেমন ভাবে বিয়ে হয়নি, তাও দেমাগি মেয়ে কি করে এখানে থাকে? না রে ভাইয়া, ভাবি এমন মেয়ে না। প্রথম প্রথম আমার অনেক রাগ হতো, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারি ভাবি যা করেছে সব নিজের ইচ্ছেই করেনি। নিজের ইচ্ছে করেনি মানে কি? তা আমি জানি না, তবে আমার মনে হয় ভাবি কোনো চাপে পড়ে এমনটা করেছে। এখানে একটা টুইস্ট আছে যা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আচ্ছা সে যাই হোক, শিখা এখানে কবে থেকে থাকে? যেদিন থেকে তোর সাথে বিয়ে হয়েছে একদিনও ওই বাড়িতে যায়নি, এটা ভেবে যে তুই যদি হঠাৎ করে এসে ভাবিকে দেখতে না পাস। ভাবি খুব ভালো রে, আব্বু আম্মুকে অনেক ভালোবাসে আর সেবা করে। ওর কথা বাদ দে তো, ওর কথা শুনলেই আমার রাগ উঠে যায়। তুই পাকিস্তান থেকে কবে এসেছিস? তোর জেলে যাওয়ার 1 বছর পর। আর ভাইয়া, আমার কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু এখনো কালিমা পড়ানো হয়নি, শুধু কাবিন করে রাখছে। রাসেল বিয়ের কথা শুনে অবাক হয়ে যায়। হায় রে কপাল, একমাত্র বোনের বিয়েটাও তার কপালে জুটলো না। কি বলিস? আমাকে ছাড়াই তুই বিয়ে করে নিলি? যা, তোর সাথে কথা নেই। ভাইয়া, আমার কিছু করার নেই, আমি তো রাজি ছিলাম না তোকে ছাড়া আংটি পরতে, কিন্তু বাবা মা জোরাজোরিতে পড়তে বাধ্য হয়েছে, কারণ তাদের কর্তব্য এটা মেয়ে বিয়ের লায়ক হলেই তাকে বিয়ে দেয়া, কেননা আল্লাহ বিয়ে সবার জন্য ফরজ করেছে। রাসেল তখন আর কিছু বলল না, কারণ তারা ঠিকই করেছে। ভাইয়া, তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জুই চলে যায় আর রাসেল একটা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। সে কথাটি হলো,